ডক্টর ইউনূসকে রিমুভ করা হবে। ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করা হবে, বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ। এখন ভারতের নিযুক্ত কেউ, ধরে নেন বিএনপি, ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত, আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে, দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তছনছ হবে। ভারতীয়রা হাসিনার আমলে যতগুলো করিডোর নিয়েছে, ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে। বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে, ভারতের মিলিটারি ইকুইপমেন্ট গুলো এদিক থেকে ওদিকে যাবে। বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই 12 লক্ষ রোহিঙ্গাদের বার্মায়ও ফেরত দিতে দেয়া যাবে না। এবং বাংলাদেশের মসজিদগুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে, ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে, কারণ বাংলাদেশের বায়তুল মোকাররমের নিচেও তারা রাম মন্দির খুঁজে বের করবে। এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না? না, বিএনপি কোনো কাজে আসবে না। একটা কথা আপনাকে আমি বলি, বিএনপি কেন কাজে আসবে না? একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয়, একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে নাই, হাসিনা কিছুই করতে পারে নাই। আপনি কি জানেন বিএনপি কে আমার বা আপনার চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন? কেন চিনতেন জানেন? হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে কই, তাই খালেদা জিয়া কখন টয়লেটে গেছে আমারে জানাবি, মিনিট সেকেন্ড। শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশনটা ওইখানে দিত। খায়রুল কবির খোকনের স্ত্রীকে ফোন করে বলতো, হয় বেবি বেগম জিয়া লিপস্টিক লাগাইছে, এটার কালার কি, আমারে তাড়াতাড়ি জানা। খায়রুল কবির খোকনের বউ দৌড়িয়ে যায় বলে দিত। গোরখতক আব্বাস তার বউ আফরোজাকে বলতো, তাই বেগম জিয়া আজকে কোন রঙের শাড়ি পরছে, সে এখন কার লগে কথা বলবে। আফরোজা আব্বাস দৌড়ে যায় গণভবনে, হাসিনার কোলে বৈশা ভজন গাইতো এবং বইলা দিত খালেদা জিয়া কোন শাড়ি পরছে। গোরখতক আব্বাসরা ডাকতো। বিএনপি যেই মুহূর্তে বলতো ঈদের পরে আন্দোলন হবে, বেগম জিয়া বলছেন ঈদের পরে আন্দোলন হবে, দৌড়ে যায়া বিএনপির কাছে সাদেক হোসেন কোকা, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু গণভবনে মিটিং এ বসতো। এখন গণভবনে যখন মিটিং এ বসতো, এই মিটিংটা কেমন হতো? লর্ড ক্লাইভের সাথে মীর জাফররা যখন মিটিং এ বসতো, বাংলার সাথে কিভাবে বেইমানি করা যায়, সিরাজউদ্দৌলার সাথে কিভাবে বেইমানি করা যায়, বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেইমানি করা যায়, হাসিনা কাছে বসে দেখেছে বিএনপির বেইমানি। হাসিনা শেখ নিজে দেখেছে, সে বিএনপির মির্জা ফাকরে সে কিনছে, সাদেক হোসেন খোকাকে সে কিনছে, আমির খসরু মাহমুদকে সে কিনছে, রজনের সাথে সে কিনছে, জিএম কাদেরকে সে কিনছে, মেজর খালেদ এরশাদের সেক্রেটারি ছিল তাকে সে কিনছে। তো বিএনপি কে আব্দুল আওয়াল মিন্টুকে সে কিনছে। তো বিএনপি কে হাসিনার চাইতে ভালো তো আর অন্য কেউ চিনে না। হাসিনা চিনে যে বিএনপির কারা কি। হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না, কারণ শিমুল বিশ্বাস দৌড়ে আইসা বলতো যে এই হয়েছে, এসে বলতো খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত। এখন আজকে তাদের সাথে এইসব গুন্ডাদের সাথে, ও আরেকটা কথা আরো একজন দিত, রুমিন ফারহানা, সে দিত, দৌড়ে যাক আরে বলতো এই হয়েছে, খালেদা জিয়া এটা বলতে পারে। তারেক জিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, তারেক জিয়ার সাথে কি কথা হয়েছে সে বইলা দিত, সামাও বায়দা সে বইলা দিত। হাসিনা পারেও, হাসিনা পারে না এমন কিছু নাই, প্রত্যেকটা তথ্য জেনে নিত। এবং রয়্যাল লোকজনরা, রাজেশ অগ্নিহোত্রী, তারপরে ভারতের হাইকমিশনার যারা ছিল, আমি বিক্রম মিশ্রির কথা বলছি না, তার আগে হর্ষবর্ধন শ্রীংলা, তারপরে প্রণয় ভার্মা, এর মধ্যে আরেকজন কে ছিল, এরা সবাই জানতো যে বেগম জিয়ার ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ।
সাইদ ইস্কান্দার যখন বিএনপি যখন ক্ষমতায়, সাইদ ইস্কান্দার নিজে আওয়ামী লীগের কাছে, রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে। তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেঈমানরা কি করে বিএনপি কে রক্ষা করবে। এবং হাসিনা যখন এসব ব্যাপারে সে শিওর হলো, তখন হাসিনা বিএনপি কে বুইড়া আঙ্গুল দেখায় কি বলছে জানেন? শুনেন হাসিনা কি বলছে বিএনপিদের সম্পর্কে পার্লামেন্টে। তাও আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। শুনেছেন? ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না, ওদের ভিতরে কোনো ঈমান কাজ করে না, ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না। ওদের ভিতরে শুধু কাজ করে নেমোখারামি, বেঈমানি, দেশদ্রোহিতা, মুনাফিকি, ফাসিকি, এগুলো ওদের মধ্যে কাজ করে। হাসিনা বলছে, কেন বলছে জানেন? হাসিনার চেয়ে ভালো আর কে জানে? এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব। এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো। মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফিকের গোষ্ঠী, তোমরা ফাসিকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন? উনি টের পেয়েছে, উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফিক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান। এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন। বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে। আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল? মির্জা ফাক। আবার আমি ভিডিওটা চালাবো, একটু দেখেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। দেখেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে। এই বেগম জিয়া এটা বলেছে, ঠিক আছে, বেগম জিয়া এটা বলেছে। এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না? মহাসুন্দর বিএনপির মহাসচিব, এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়। আমি কথাটাকে হুবহু বলতে চাই, আমি মিস করতে চাই না। তারেক রহমান বলছে, তারেক রহমান বলতেও তো একটা কথা, তো একটু ঠিক মতো বলি। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমার কি প্রশংসা করা উচিত না? ওকে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। 54 বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে, ঠিক আছে? গত 54 বছরে পিন্ডি, রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না, এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি, ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে।
তারেক রহমান সাহেব, আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না? পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ। এখন আপনি পিন্ডি ধরে আছেন। পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ, আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন। এবং আপনার তথাকথিত পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই। তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই। এখন আপনি পিন্ডির নাম নেন কেন? পিন্ডি তো গত 54 বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই। গত 54 বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয়, আপনি তো দিতে পারবেন না। তারেক রহমান, আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না? আপনি জানেন আপনার লেখাপড়া নাই। অনেকে বলে আপনি ম্যাচিউরড হয়েছেন, অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন। কি লেখাপড়া করেছেন? গত 54 বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, পিন্ডি তো এখন নাই। পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না। পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না, আইন প্রণয়ন হয় রাজধানীতে। তো আপনি এটা নিয়ে কি বলছেন? পিন্ডি নয়, দিল্লি নয়, আপনি পিন্ডিটাই আগে বললেন। যে পিন্ডি, যে পাকিস্তান গত 54 বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই, সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও? নাই তো। আপনি পিন্ডির নাম নিলেন কেন? ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে, ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে। দিল্লি নয়, পিন্ডি নয়। কে দিছে? মাহদি আমিন। আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন, নাকি স্পিচ রাইটার ওই বলদ এখনো আছে? দিল্লি নয়, পিন্ডি নয়। তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীতে টকার না, টকারদের লোকজন মনে রাখবে না। কাকে মনে রাখবে জানেন? ডুয়ার। আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন? আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, তাও আপনার প্রতি না, আপনার মা এবং আপনার বাবার প্রতি, স্পেশালি আপনার বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি। আপনি ওই জনপ্রিয়তাটাকে গত 16 বছর কাজে লাগান নাই, গত 9-10 মাসে কাজে লাগান নাই। আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে। ওই থিওরিটা কি? আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায়। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন?